সম্পৃক্ত দ্রবণকে যদি আমি এই টেম্পারেচার চেঞ্জ করে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 175 ভাগে 15 গ্রাম। আর আমাদের প্রশ্নে যেহেতু দেওয়া আছে যে 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমি একইভাবে টেম্পারেচার চেঞ্জ করে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে 175 ভাগের 15 ইন্টু 55, তাহলে এত গ্রাম সেখানে অতিরিক্ত দ্রব যোগ করা যাবে। তাহলে সেটা যদি আমি ক্যালকুলেটরে করি, তাহলে মানটা আসবে 15 ইন্টু 55 ডিভাইড বাই 175, তাহলে ইকুয়ালস হচ্ছে 4.71 গ্রাম। অর্থাৎ আমি যদি এই 55 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে সেখানে আরো 4.71 গ্রাম দ্রব যোগ করার পরে তারপরে গিয়ে এটাও কিন্তু এই টেম্পারেচারে সম্পৃক্ত দ্রবণ। তাহলে দেখো 55 গ্রামের সাথে যদি আমি 55 প্লাস 4.71 যোগ করি, তাহলে সেটা হবে 59.71 গ্রাম। অর্থাৎ যেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ ছিল 55 গ্রাম, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটাই সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে 59.71 গ্রাম। অর্থাৎ এখানে আমি আরো অতিরিক্ত দ্রব যোগ করতে পারবো, সেজন্য তার দ্রবের পরিমাণটা তখন টোটাল দ্রবণের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে অর্থাৎ আমরা এই সিস্টেমে যে কোনো একটা লবণের দ্রাব্যতা যদি, অর্থাৎ দুইটা টেম্পারেচারে দুইটা দ্রাব্যতা দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে আমি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় নিলে কত গ্রাম আরো অতিরিক্ত দ্রব যোগ করা যাবে সেটা যেরকম বের করতে পারবো, একইভাবে আমাদের উচ্চ তাপমাত্রা থেকে যদি নিম্ন তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কত গ্রাম দ্রব অধক্ষিপ্ত হবে বা তলানি আকারে পড়বে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। আমি জাস্ট একটা অঙ্ক এখান থেকে দেখাই, যেটা কুমিল্লা বোর্ড 2015-তে আসছিল, সেটা সেই অঙ্কটা দেখাইলে তোমরা কিছুটা ক্লিয়ার হবা। একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ আমার প্রশ্নটা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুইটা লবণের দ্রাব্যতা দেওয়া আছে। 25 এ দেওয়া আছে 25 দ্রাব্যতা 25 এবং 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেওয়া আছে 50। খেয়াল করে দেখো, আমি আগেই বলছিলাম কম তাপমাত্রায় দ্রাব্যতা কম, বেশি তাপমাত্রায় দ্রাব্যতা বেশি। এখন এই লবণটা অর্থাৎ আমার 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকা লবণটা মাত্র 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হয়েছে। আমরা আগে বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ সেটা যে 100 এবং 25 মিলে 125 কিংবা 100 এবং 50 মিলে 150 হইতে হবে এরকম না, আমি তার মধ্যে ধরলাম যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে এই তাপমাত্রায়। এখন এই দ্রবণটাকে যদি আমি আমার কম তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিই, তাহলে আমাদের নিশ্চয়ই 75 এ যেটা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, মানে দ্রাবক এবং দ্রব নির্দিষ্ট অনুপাতে যেটা যা যতটুকু দ্রবীভূত হওয়ার কথা ছিল, এখানে কিন্তু ততটুকু দ্রবীভূত থাকতে পারবে না। কেননা কারণ আমরা আগেই বলে রাখছি যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 50, মানে 100 গ্রামে 50 পর্যন্ত দ্রবীভূত থাকতে পারে, কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই 100 গ্রামে থাকতে পারবে কিন্তু 25। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকা দ্রবণটা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি আমি শীতল করি, ঠান্ডা করি, কারণ 75 থেকে 25-এ আনা মানেই হচ্ছে শীতলীকরণ, তাহলে শীতল করলে সেখানে কত গ্রাম তলানি আকারে পড়বে বা কত গ্রাম তলানি পাওয়া যাবে বা কত গ্রাম অধক্ষেপ পাওয়া যাবে, এইখানেও কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার পরে বাকিটা যেটা দ্রবীভূত হতে পারছে না সেটা কিন্তু তলানি বা অধক্ষেপ আকারে নিচে পড়বে। তাহলে দেখো আমরা কিভাবে হিসাব করব। প্রথমে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা যেহেতু 25, তাহলে সেখানে 100 গ্রাম যদি দ্রাবক হয় তাহলে টোটাল দ্রাব্যতা হবে 125 গ্রাম, ঠিক আছে। এরপরে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা যেটা 50, সেখানেও আমার দ্রাবক হবে 100 গ্রাম, সুতরাং টোটালি হবে 150 গ্রাম। তাহলে এখন আমাকে
ধরে নিতে হবে যে আমি কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে নিয়ে যাচ্ছি, আমি কম থেকে বেশি নাকি বেশি থেকে কম। তাহলে আমাদের বলাই আছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার টোটাল মানে সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হচ্ছে 150 গ্রাম, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার সম্পৃক্ত দ্রবণ হচ্ছে 125 গ্রাম। তাহলে আমি যদি এই 150 গ্রামকেই 75 থেকে 25 এ নিয়ে আসি, তাইলে অধক্ষেপ বা ত্বরণী আকারে পড়বে 150 - 125 অর্থাৎ মাত্র 25 গ্রাম। আর 1 গ্রামকে করলে কত হবে? আর আমাদের সম্পৃক্ত দ্রবণ কিন্তু আছে 20 গ্রাম, সেটা 75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে তলানি পড়ে 150 - 125 অর্থাৎ 25 গ্রাম। ক্লিয়ার কিনা দেখো? অর্থাৎ আমরা 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আসলে ওই 75 এর যে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণটা ছিল সেটা কিন্তু 150 গ্রাম 150। তাহলে 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আনলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে অধক্ষেপ বা ত্বরণী আকারে পড়বে 25 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে মানে ইয়ে করলে অধক্ষেপ বা ত্বরণী আকারে পড়বে 150 ভাগের 25 গ্রাম। আর সুতরাং আমাদের দ্রবণ কিন্তু আছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম এটাকে করলে 150 ভাগের 25 ইনটু 20। তাহলে দেখো 25 ইনটু 20, তাহলে आंसर যেটা হবে 25 দুগুণা 50 মাইনাস 500 ডিভাইড বাই 150। তাহলে মান যেটা আসতেছে সেটা হচ্ছে ইকুয়ালস 3.33 গ্রাম। অর্থাৎ আমি 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি 25 অর্থাৎ 75 থেকে 25 এ নিয়ে আসি, তাহলে এখানে অধক্ষেপ বা তলানি যেটা করবে সেটা হচ্ছে 3.33 গ্রাম। এত গ্রাম অধক্ষেপ বা তলানি আকারে পড়বে। তার মানে আমার দ্রবণে তখন টোটাল সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত হবে? সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হবে 20 - 3.33। তার মানে সেটা হবে 16.67 গ্রাম। তার মানে 20 থেকে এত বাদ দিলে 16.67 গ্রাম তখন কি সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তাহলে অর্থাৎ আমার এই 3.33 গ্রাম অধক্ষেপ বা ত্বরণী আকারে পড়বে। এবং প্রশ্ন কিন্তু এটাই ছিল যে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতলীকরণের পর কত গ্রাম তলানি বা অধক্ষেপ আকারে নিচে পড়বে। তাহলে আমার অধক্ষেপ বা তলানি আকারে নিচে পড়বে 3.33 গ্রাম। কিন্তু যদি বলা হয় যে 75 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসলে কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে কিন্তু 16.67 গ্রাম, কারণ 3.33 গ্রাম তো অধক্ষেপ বা তলানি আকারে নিচেই পড়ে গেছে। সুতরাং ওইটা সম্পৃক্ত দ্রবণে পার্টিসিপেট করবে না, অর্থাৎ অংশগ্রহণে তখন থাকবে 16.67 গ্রাম। তাহলে আমার এই পর্যন্ত অর্থাৎ দ্রাব্যতা থেকে আমাদের আরো দুই একটা বোর্ডে এরকম প্রশ্ন আসছে। এখন এই একই প্রশ্ন যদি আমি এইভাবে করতাম, ধরো আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, আর 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমি নিয়ে যাই এই 20 গ্রামকে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 থেকে 75 এ নিয়ে গেলে তাহলে সেখানে আরো কত গ্রাম দ্রব যোগ করলে এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হইতো। তখন আমরা হিসাবটা করতাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কিন্তু টোটাল দ্রবণ হচ্ছে 125। তাহলে আমরা হিসাব করতে এভাবে যে 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 থেকে 75 এ নিয়ে গেলে আরো দ্রব যোগ করা যাবে 25। তাহলে 1 গ্রামকে কারণ 150 মানে 125 মানে হচ্ছে 25, তাহলে 1 গ্রামকে নিয়ে গেলে কত, আর এই 20 গ্রামকে নিয়ে গেলে কত, তাহলে 125 ভাগের আবার মান হচ্ছে 25 ইনটু 20 20। তার মানে তখন আমার হিসাবটা হইতো অর্থাৎ এইটা। তাহলে 25 এটা যদি হিসাব করি 25 5 25 125 5 4, তার মানে তখন 4 গ্রাম আরো দ্রব সেখানে যোগ করা যায়। অর্থাৎ আমি দুই ভাবেই করতে পারি, আমার এইটা কম থেকে বেশিতে নিলে সেখানে আরো দ্রব যোগ করা যাবে, আর বেশি থেকে কমে আনলে সেখানে দ্রব আরো অধক্ষেপ বা তলানি আকারে নিচে পড়বে। তাহলে গেল আমাদের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের একদম প্রথম যে পার্টটা সেটা
অর্থাৎ টেম্পারেচার বাড়াইলে কমাইলে আমার কখন অদক্ষেপ বা তলানি আকারে নিচে পড়বে সেই জিনিসগুলো জানলাম। এখন যেটা আসবে সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। আমাদের এখন যে দ্রাব্যতার হিসাব করব সেটা হচ্ছে মোলার দ্রাব্যতা, এবং মোলার দ্রাব্যতার হিসাবটা এভাবে হবে, তাও নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, দেখো 1 লিটার দ্রবণে যত মোল, ধরো আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরলাম, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাকেই বলা হয় মোলার দ্রাব্যতা। যেমন ধরো আমি একটা লবণ নিলাম, তাও x একটা লবণ, যার দ্রাব্যতা বলা হলো 0.5 মোল পার লিটার। তার মানে এই কথাটার অর্থই হচ্ছে 1 লিটার দ্রবণে 0.5 মোল x দ্রবীভূত আছে এবং সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে দেখো, অর্থাৎ দ্রাব্যতা আর ঘনমাত্রা এর সাথে একটা কিন্তু সম্পর্ক আছে। আমরা ঘনমাত্রাকেও কিন্তু মোল পার লিটার এককে প্রকাশ করি, আর আমাদের মোলার দ্রাব্যতা যে জিনিসটা আছে সেটাও কিন্তু সেম জিনিস, মোল পার লিটার। অর্থাৎ যখনই তোমাকে কোনো একটা কিছু এইভাবে যে এত মোল পার লিটার দ্রবীভূত আছে, তাহলে দ্রাব্যতা কত হবে, তাহলে 0.5 মোল পার লিটার মানে কিন্তু এটা দ্রাব্যতা, যেটাকে S দিয়ে প্রকাশ করা হয়। S মানে হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা, সলিউবিলিটি। আর সেই সলিউবিলিটি আর কনসেন্ট্রেশন যেটা আমরা C দিয়ে প্রকাশ করি, সেই কনসেন্ট্রেশনও কিন্তু সেম জিনিস, দ্রাব্যতা বা সলিউবিলিটি বা কনসেন্ট্রেশন। এখন আসো দেখবো আমরা কিভাবে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল এই জিনিসগুলো বের করতে হয়। তাহলে আমরা চলে যাই সরাসরি দ্রাব্যতা থেকে কিভাবে দ্রাব্যতা গুণফল বের করতে হয়। তার আগে আমরা জেনে নিই যে দ্রাব্যতা গুণফলটা কি। কোন একটা স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় লবণ মানে যে লবণটা খুব কম পরিমাণে পানিতে দ্রবীভূত হয় বা দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে একটা স্বল্প দ্রবণীয় লবণ নিলাম, ধরো আমরা সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইডটার যদি আমি এটার ঘনমাত্রা নিই 0.5 মোলার, ক্যাপিটাল M দেওয়ার অর্থ হচ্ছে 0.5 মোল পার লিটার। তার মানে 1 লিটারে 0.5 মোল দ্রবীভূত আছে, এটা সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে এটা, এবং এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ। তাহলে এখন এই লবণের দ্রাব্যতা গুণফল, আমরা দ্রাব্যতা গুণফল বলতে কি বুঝি সেটা দেখো। যখন একটা লবণ সম্পৃক্ত অবস্থায় দ্রবীভূত থাকবে, তাহলে আমরা সেটা উভমুখী তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করব যে সেটা পুরোপুরি ধরো দ্রবীভূত হচ্ছে না। তাহলে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত থাকলো, কারণ লবণ যখন দ্রবীভূত থাকে তখন সেটা আয়ন আকারে বিয়োজিত থাকে। তাহলে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। এখন দেখো, যেই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বা ঘনমাত্রা ছিল 0.5 মোলার, তাহলে সেক্ষেত্রে আমাদের সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন কতটুকু উৎপন্ন হবে, সেটা হচ্ছে সিলভার আয়ন তখন উৎপন্ন হবে, যেহেতু এটা 1 মোল থেকে এটা 1 মোল উৎপন্ন হচ্ছে, এটাও 1 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে এটা উৎপন্ন হবে 0.5, এটা উৎপন্ন হবে কিন্তু 0.5, কারণ 1 মোল থেকে 1 মোল বিয়োজিত হয়ে যেহেতু এটাও 1 মোল এটাও 1 মোল, সুতরাং এটার ঘনমাত্রা যায়, এটার ঘনমাত্রা তাই হবে, এটার ঘনমাত্রা তাই হবে। দেখো, তাহলে সেক্ষেত্রে আমার দ্রাব্যতা গুণফল হচ্ছে, দ্রাব্যতা গুণফলকে আমরা KSP দিয়ে ডিনোট করি। SP শব্দের ফুল মিনিং হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, সলিউবিলিটি প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট শব্দের অর্থ কিন্তু আমাদের যে উৎপাদ সেই উৎপাদ না, এখানে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, দ্রাব্যতা গুণফল। তাহলে KSP হবে আমার স্বল্প দ্রবণীয় লবণটা দ্রবীভূত হয়ে যে আয়নগুলো উৎপন্ন করছে সেই আয়নগুলোর উপযুক্ত ঘাত সহ গুণফল। তাহলে উপযুক্ত ঘাত সহ বলতে কি, এখানে সিলভার আয়ন উৎপন্ন হয়েছে 1 মোল, তাহলে এটার ঘাত যেটা হবে সেটা 1 না দিলেও হয়। আবার ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে 1 মোল, সুতরাং এটার ঘাতও কিন্তু 1, সুতরাং এটা না দিয়ে আমি সরাসরি সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5 ইনটু, এখানে কিন্তু প্লাস আছে কিন্তু এখানে স্বল্প দ্রবণীয় অর্থাৎ যে কোনো লবণের দ্রাব্যতা গুণফলটা তার আয়নগুলোর ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, তার মানে এটা হচ্ছে তাও 0.5, তাহলে 0.25
তাহলে এত, এখানে এটার ঘনমাত্রা মোল পার লিটার এটা ছিল, এটার ঘনমাত্রা মোল পার লিটার ছিল। সুতরাং আমার দ্রাব্যতা গুণফলের যে একক সেটা মোল গুণ করলে সেটা হবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, কারণ -1 এটা হোল স্কয়ার করলে মোল স্কয়ার লিটার ইনভার্স 2। সুতরাং এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল হচ্ছে এত। এখন দেখো এটা আমি সিম্পল একটা যোগ করলাম, কিন্তু আমি যদি একটু ক্রিটিক্যাল করি তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা একটু দেখো। ধরো আমি অ্যালুমিনিয়াম সালফেট নিলাম, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 আমাদেরকে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত আমি এইভাবে লিখলাম কেন? কারণ অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে যখন যৌগ গঠন করবে তখন কিন্তু তারা যোজনী বিনিময় করে। অ্যালুমিনিয়ামের 3 যোজনীটা এখানে আসবে, সালফেটের 2 যোজনীটা এখানে আসবে। সুতরাং অ্যালুমিনিয়াম সালফেট যখন বিয়োজিত হবে তখন আমরা জানি অ্যালুমিনিয়ামটার যোজনী যেহেতু 3, তাহলে অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়াম 3+, কিন্তু অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+, আর প্লাস সালফেটের যোজনী 2, তাহলে আমি সালফেট লিখলাম SO4 2-, কিন্তু সালফেট আছে 3টা, তাহলে 3 সালফেট, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 সালফেট আয়ন আমরা এইভাবে বিশ্লিষ্ট করলাম। এই জিনিসগুলো ভেঙে দেখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটার KSP যদি আমি হিসাব করি তাহলে KSP কি হবে? KSP হবে এইখানে অ্যালুমিনিয়াম আয়ন যেটা আছে সেটা অ্যালুমিনিয়াম আয়নটাই আমি থার্ড ব্র্যাকেটে লিখব, কারণ এখানে থার্ড ব্র্যাকেটে যেটা লিখি সেটা হচ্ছে উপাদানটা কি? উপাদানটা কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন, 2 অ্যালুমিনিয়াম আয়ন না, তার মানে অর্থাৎ উপাদানটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু সেটা আছে 2টা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ ইনটু অ্যালুমিনিয়াম 3+, এটা যদি আমি গুণ করি তাহলে তার উপর কিন্তু স্কয়ার হবে। অর্থাৎ এটা আমার 2 যেটা সহগ হিসেবে ছিল, কোএফিশিয়েন্ট হিসেবে ছিল, সেটাই চলে যাবে এখানে পাওয়ার হিসেবে। আর একইভাবে ইনটু আমার সালফেট যেটা আছে SO4 2-, তাহলে এটা যেহেতু 3 মোল আছে তাহলে 3টা সালফেট যদি আমি পরপর লিখতাম সালফেট প্লাস সালফেট প্লাস সালফেট, তাহলে সালফেট ইনটু সালফেট ইনটু সালফেট 3টা গুণ হলে হোল কিউব। তার মানে এখানে যেটা সহগ ছিল সেটাই পাওয়ারে চলে যাচ্ছে, এখানে যেটা সহগ ছিল সেটাই পাওয়ারে চলে যাচ্ছে। ধরো আমরা এই পদার্থটা যদি অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা বাই চান্স 0.2 হইতো, 0.2 মোলার অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা বা দ্রাব্যতা, তাহলে সেক্ষেত্রে আমার KSP এর মান কি হতো সেটা আমরা কিভাবে বের করব? দেখো যেহেতু আমার এখানে এটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হলে অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে 2 মোল, তার মানে এটার ঘনমাত্রা হচ্ছে 0.2, তাহলে 1 মোল থেকে যেহেতু 2 মোল উৎপন্ন হচ্ছে তাহলে এটা হবে 2 × 0.2, তাহলে ইকুয়ালস হবে 0.4। আবার কারণ 1 মোল থেকে 2 মোল মানে এটার ঘনমাত্রা যা আছে তার ডাবল। আবার যেহেতু এটা 1 মোল থেকে এটা 3 মোল উৎপন্ন হচ্ছে, সুতরাং এটা উৎপন্ন হবে 3 × 0.2 সমান হবে 0.6। দেখো অ্যালুমিনিয়াম সালফেটের যা ঘনমাত্রা ছিল অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ আর সালফেটের ঘনমাত্রা হবে তার 3 গুণ। আবার অ্যালুমিনিয়াম আয়ন যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 0.4, 0.4 লিখলাম হোল স্কয়ার, তার উপর আবার স্কয়ার, আবার ইনটু সালফেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.6, এটা হোল কিউব। তাহলে আমরা যদি এটা বের করি তাহলে মানটা কত আসে দেখো, তাহলে মানটা আসবে প্রথমে 0.4 × 0.4, তাহলে 0.4 × 0.4 ইকুয়ালস হচ্ছে 0.16 ইনটু আবার 0.6 × 0.6, তাহলে 0.6 × 0.6 × 0.6, তাহলে ইকুয়ালস হচ্ছে 0.216। তাহলে এই দুইটা গুণ করলে যে মানটা আসবে সেটাই হবে দ্রাব্যতা গুণফল। তাহলে 0.216 ইনটু তাহলে আগেরটা 0.16, তাহলে ইকুয়ালস হচ্ছে 0.03456 ইকুয়ালস 0.03456। দেখো এইভাবে না দিয়ে এখন আমি সায়েন্টিফিক মেথডও সেটা করতে পারি, অনেকে ক্যালকুলেটরে সরাসরি এইভাবে সায়েন্টিফিক ওয়েতে চলে আসবে, কিংবা আমি যদি এখান থেকেই করি, ধরো আমি সায়েন্টিফিক মেথড মানে হচ্ছে একটা রিয়েল সংখ্যা রেখে তারপরে দশমিকটা দেওয়া, তাহলে আমি যদি
3 এর পরে দশমিকটা দিই 3.456 ইনটু, তাহলে আমি দশমিকটা কয় ঘর পরে সরাইছি, আগের দশমিক থেকে এক ঘর দুই ঘর পরে, তাহলে 10 টু দি পাওয়ার -2। তাহলে এইভাবে 3.456 ইনটু 10 ইনভার্স 2। এবং এখানে খেয়াল করে দেখো আমার এইখানে যে এককটা ছিল সেটা হচ্ছে মোল পার লিটার হোল স্কয়ার, আর এখানে ছিল তাও মোল পার লিটার হোল কিউব। তার মানে মোল পার লিটার দুটো যদি আমি সমান ধরি তার উপর পাওয়ার গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তার মানে 3 আর 2 এ সেটা 5, তাহলে তখন সে এককটা হবে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তাহলে আমরা একক যদি অর্থাৎ কেএসপি এর একক যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। দেখো এই কিন্তু একদম ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝে যায়। অর্থাৎ আমি যদি x স্কয়ার ইনটু x কিউব করতাম তাহলে x টু দি পাওয়ার 5 হইতো, এখানে মোল পার লিটার টু দি পাওয়ার 5, তার মানে সেটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে মানটা আসবে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তাহলে আমাদের যে কোনো দ্রবণের ক্ষেত্রে যদি দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমি দ্রাব্যতা গুণফল খুব সহজে বের করতে পারবো। এবার আমি উল্টাভাবে দেখাই যে কোন একটা জিনিসের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে সেখান থেকে আমি দ্রাব্যতাটা কিভাবে বের করব। ধরো এই অঙ্কটাই যদি আমি দেখাই যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল বা Al2SO4 এটা আমি লিখলাম Al2SO4 এর KSP এর মান দেওয়া আছে, KSP সমান যেটা আমরা বের করলাম 3.456 ইনটু 10 ইনভার্স 2 এটা দেওয়া আছে। ধরো একক আমার কোয়েশ্চেন দিল না, একক শুধুমাত্র KSP দেওয়া থাকেও না, তাহলে সেক্ষেত্রে KSP এর মান এত দেওয়া আছে। এখন আমাদের এইখান থেকে Al2SO4 এর দ্রাব্যতা কত বা ঘনমাত্রা কত সেটা বের করতে হবে। দ্রাব্যতা কত সেম জিনিস, কিন্তু সেম জিনিস হলেও সেটা কিভাবে করতে হবে সেটা একটু দেখো। আগে আমরা বলছিলাম দ্রাব্যতা দেওয়া থাকলে কিভাবে দ্রাব্যতা গুণফল বের করতে হয়, আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কিভাবে দ্রাব্যতা বের করব। তাহলে প্রথমেই আমরা আগের মতোই অ্যালুমিনিয়াম সালফেট যে যৌগটা দেওয়া আছে সেটা আমরা বিয়োজিত করব। তাহলে বিয়োজিত করলে সেটা আগের মতো 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 সালফেট 3SO4 2 এটা তৈরি হলো। এখন দেখো আমাদেরকে দ্রাব্যতা বের করতে হবে। ধরি আমি দ্রাব্যতা এটা S, এটাই আমরা বের করব যে ধরি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে S, তাহলে এটা যদি S হয় তাহলে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা বা অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা হবে 2S, কারণ যেহেতু এটা এক কোণ থেকে দুই গুণ উৎপন্ন হয়েছে সুতরাং এটা দ্রাব্যতা যদি S আছে তাহলে এটা দ্বিগুণ 2S আর এটা হবে 3S। দেখো বোঝা যাচ্ছে কিনা, অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা S, তাহলে এক মোল থেকে যেহেতু এটা 2 মোল উৎপন্ন হচ্ছে সেজন্য এটা হবে 2S, আর এটা 3 মোল উৎপন্ন হচ্ছে 1 মোল থেকে সুতরাং এটা হবে 3S। তাহলে দেখো খুব স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি, সুতরাং আমরা জানি KSP সমান K আয়নটা হোল স্কয়ার, তার মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস এটা হোল স্কয়ার ইনটু সালফেট যেটা SO4 2 এটা হচ্ছে হোল কিউব। আমরা ভিতরে 3 কিংবা ভিতরে 2 এগুলা দিব না, এগুলা শুধুমাত্র থার্ড ব্র্যাকেটে দিব যে উপাদানটা আছে সেই উপাদানটা কি আয়ন আকারে আছে। এইবার দেখো অ্যালুমিনিয়ামের টোটাল দ্রাব্যতা বা ঘনমাত্রা কিন্তু 2S, তখন আমরা ব্র্যাকেটে লিখব 2S হোল স্কয়ার ইনটু সালফেট যেটা আছে সেটা কিন্তু 3S এবং সেখানে হোল কিউব। তাহলে দেখো 2S হোল স্কয়ার মানে হচ্ছে 4S স্কয়ার ইনটু 3S কিউব হচ্ছে 3 3 9 3 9 27 27S টু দি পাওয়ার 3 বাই S কিউব। তাহলে আমরা পাইলাম 4 দিয়ে 27 কে 4 সাথে 28 8 হাতে 2 4 দুগুণে 8 দিয়ে 10 108S টু দি পাওয়ার 5। দেখো S স্কয়ার ইনটু S কিউব গুণের বেলায় পাওয়ার যোগ S টু দি পাওয়ার 5। এখন আমাদের এইটার মানটাই কিন্তু দেওয়া আছে, ওই যে দেখো আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে অর্থাৎ যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন মতে 108S টু দি পাওয়ার 5 ইকুয়ালস 3.456 ইনটু 10 ইনভার্স 2। সুতরাং S টু দি পাওয়ার 5 ইকুয়ালস তাহলে 3.456 ইনটু 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই
108। তাহলে সেক্ষেত্রে আমার প্রথমেই আমি এটা করে নিই। তাহলে মানতে হবে 3.456 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 ডিভাইড বাই 108, তাহলে ইকুয়ালস হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 4, 3.2 ইন্টু 10 ইনভার্স 4। এখন s টু দি পাওয়ার 5 যেহেতু এত আসছে, সুতরাং s ইকুয়ালস এখানে 5 রুট, যেহেতু এখানে 5 আছে, 3.2 ইন্টু 10 ইনভার্স 4, তার মানে এটা ব্র্যাকেট দিয়ে তারপর অঙ্কটা করতে হবে। এখন আমরা সেটা অঙ্কটা যদি করি তাহলে কিভাবে হবে দেখো। थ्री पॉइंट टू इंटू 10 टू दी पावर -4 ব্র্যাকেট শেষ ইকুয়ালস 0.2। তাহলে মানটা বের হচ্ছে দেখো 0.2। আমাদের বোর্ডে যদি আমি এখন মুছে দিচ্ছি, প্রথমে কিন্তু আমি অ্যালুমিনিয়াম সালফেট যখন 0.2 ধরছিলাম তখন কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফল এতই আসছিল। এখন বিপরীতভাবে করে দেখো আমরা এটা ধরছি, সুতরাং অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা 0.2 আসছে। আমরা দেখো আগে তোমাদের খেয়াল আছে কিনা, আমি কিন্তু প্রথমেই সেটাই বসাইছিলাম, সুতরাং আমাদের উত্তর কারেক্ট। তার মানে S মানেই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা, সুতরাং অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতাটা 0.2 আসছে, অর্থাৎ আমাদের উত্তরটা ঠিক আছে। তাহলে যখন কোনো একটা অঙ্ক আমার দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রাব্যতা দেওয়া থাকলে সেটা কিভাবে দ্রাব্যতা গুণফল বের করতে হয়, আবার বিপরীতভাবে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে কিভাবে দ্রাব্যতা বের করতে হয়, আমরা এই প্রসেস অনুসারে সেটা জানি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি জাস্ট একটা প্রশ্ন দিয়ে একটা আছে, সেই জিনিসটা একটু ভালো করে দেখো কিভাবে আমরা সেটা বের করব। ধরো আমাদের পাশাপাশি দুইটা পাত্র দেওয়া আছে এবং একটা পাত্রে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এবং আরেকটা পাত্রে দেওয়া আছে সোডিয়াম ফ্লোরাইড, দুইটা পাত্রে। এখন এখানে দেওয়া আছে ধরো 60 ml এবং তার ঘনমাত্রা হচ্ছে 2 × 10 ইনভার্স 4 মোলার। আবার সোডিয়াম ফ্লোরাইড যেটা দেওয়া আছে সেটা ধরলাম যে 40 ml দেওয়া আছে এবং সেখানে 5 × 10 ইনভার্স 3 মোলার দেওয়া আছে। এখানে কোনো কিছু দেওয়া না থাকলে বুঝতে হবে এটা মোলার এককে দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড যখন একসাথে বিক্রিয়া করবে তখন আমাদের এই দুটো বিক্রিয়া করে সেখানে বিক্রিয়া করলে বিক্রিয়াটা কি হবে দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ফ্লোরাইড। আমি এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, আজকে আরেকটু দেখাই। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ফ্লোরাইড এটা বিক্রিয়া করলে ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, কারণ এখানকার নেগেটিভ আয়নটা তখন ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে আর এখানকার নেগেটিভ আয়নটা সোডিয়ামের সাথে যুক্ত হবে। এখন যদি আমি বিক্রিয়াটা সমতা করতে চাই তাহলে আমি এখানে ক্লোরিন যেহেতু দুইটা, আমি এখানে 2 দিলাম, 2, আবার সোডিয়াম দুটো হয়ে গেছে, এখানে 2 দিলাম। তাহলে দেখো বিক্রিয়া মিলে গেল, ক্যালসিয়াম একটাই আছে, ক্লোরিন দুইটা, আবার দুইটা সোডিয়াম, এখানে দুইটা সোডিয়াম, ফ্লোরিন দুইটা। এখন আমার ক্যালসিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড দুইটার মধ্যে কোনটার বিক্রিয়া করে তো এই দুইটা প্রোডাক্ট হবে, কিন্তু কোনটার অদক্ষেপ করবে সেটার জন্য কিন্তু আমার এই প্রশ্নের পাশে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, KSP বা দ্রাব্যতা গুণফল। কার দ্রাব্যতা গুণফল? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল ধরো দেওয়া আছে 3.5 × 10 ইনভার্স 18, এটা দেওয়া আছে। তার মানে অর্থাৎ আমার এই দুইটা যৌগ মিলে বা এই দুইটা পদার্থ মিলে যে নতুন পদার্থ যে দুটো উৎপন্ন হবে তার মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এই দ্রাব্যতা গুণফল হচ্ছে এত। এখন এই ক্যালসিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ করবে কি করবে না সেটাই আমার থেকে ব্যাখ্যা চাইবে এবং সেটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন হিসেবে প্রায় আসে। মানে সেক্ষেত্রে আমরা যেটা করব, এখন অদক্ষেপ কখন পড়বে কখন পড়বে না সেটার জন্য আমার অন্যতম একটা শর্ত হচ্ছে কোন একটা লবণে
তার আয়নগুলোর আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট যদি তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বড় হয়, যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বড় হয় তাহলে অবক্ষেপ করবে, আর না হয় অবক্ষেপ করবে না। তার মানে তোমরা দেখে নিবা যেহেতু কেএসপি এটা দেওয়াই আছে, সুতরাং কেএসপি আমাকে বের করতে হবে না, আমাকে বের করতে হবে আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। এখন আয়নিক গুণফল বলতে আমরা কি বুঝি সেটা দেখো। একটা লবণের মধ্যে আয়নগুলো যতগুলো থাকবে সেখানে আয়নটা সম্পৃক্ত অবস্থায় থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে আয়নগুলোর টোটাল ঘনমাত্রার উপযুক্ত ঘাতসহ গুণফলকে আয়নিক গুণফল বলে। আর সেটা দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা স্বল্পদ্রবণীয় লবণ যখন উভমুখী বিক্রিয়ার মাধ্যমে সাম্যাবস্থায় থাকে তখন ওই সাম্যাবস্থায় থাকা পদার্থটির আয়নগুলোর ঘনমাত্রার উপযুক্ত ঘাতসহ গুণফলটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, আর টোটাল আয়নগুলোর গুণফল হচ্ছে উপযুক্ত ঘাতসহ গুণফল হচ্ছে আয়নিক গুণফল। এখন দেখো আমরা আয়নিক গুণফল বের করবো কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইডের, কারণ তারই দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডটা আমরা কিভাবে বের করবো দেখো। এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা ক্যালসিয়াম আয়ন এবং 2 ফ্লোরাইড আয়ন মিলেই কিন্তু আমার ক্যালসিয়াম ফ্লোরাইড গঠিত হয়। ক্যালসিয়াম 2+ এবং 2 ফ্লোরাইড আয়ন মিলে ক্যালসিয়াম ফ্লোরাইড হয়। অর্থাৎ এখন আমার বের করতে হবে ক্যালসিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রায় বের করতে হবে কোথায়, অর্থাৎ আমি যখন দুইটা পদার্থকে একসাথে মিশ্রিত করব তখন মিশ্রণের মধ্যে কতটুকু ক্যালসিয়াম আয়ন আছে এবং কতটুকু ফ্লোরাইড আয়ন আছে। দেখো আমার এই পদার্থ দুইটার মধ্যে এখানে কিন্তু কোনো ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম যা আছে এখানে, কিন্তু এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে তার ঘনমাত্রা হচ্ছে এত এবং সেটা হচ্ছে 60 ml। কিন্তু যখন আমি এই পদার্থটার সাথে এই পদার্থ মিক্স করব তখন কিন্তু আর সেটা 60 ml থাকবে না। 60 ml এর জায়গায় সেটা 60 এর সাথে 40 যোগ করলে সেটা হয়ে যাবে 100 ml। অর্থাৎ 60 ml এর ঘনমাত্রা আছে এত, কিন্তু 100 ml এর ঘনমাত্রা কত হবে সেটার জন্য আমাদের আরেকটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে V1S1 = V2S2। এখানে V1S1 হচ্ছে অর্থাৎ দ্রবণের প্রাথমিক অবস্থায় V1 তার আয়তন এবং তার ঘনমাত্রা S1, আর V2 হবে যখন আমি দুটো দ্রবণকে একসাথে মিক্স করব তখন 60 আর 40 মিলে 100 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে S2 কত হবে সেটা আমরা বের করে নিতে হবে। তাহলে দেখো বের করার জন্য আমরা তাহলে প্রথমে আমি ক্যালসিয়াম আয়নটা বের করব। তাহলে ক্যালসিয়াম আয়নের জন্য দেখো ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে তাহলে আমরা যদি লিখি তাহলে ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে আমার ক্যালসিয়ামটা আছে 60 ml V1 এর মান ইনটু এই তার আয়নের ঘনমাত্রা যেটা আছে 2 × 10⁻⁴। ভালো করে খেয়াল করে দেখো, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড আছে ঘনমাত্রা এত, সেটাকে যদি আমি বিয়োজিত করি 1 মোল থেকে 1 মোল ক্যালসিয়াম উৎপন্ন হবে, সুতরাং ক্যালসিয়ামের ঘনমাত্রা কিন্তু তাই হবে। তাহলে 60 × 2 × 10⁻⁴, তাহলে ইকুয়ালস V2 এর মান যেটা হবে সেটা হচ্ছে 60 যোগ 40, আমি এখানে 60 + 40 এইভাবে লিখলাম ইনটু S2। সুতরাং S2 যেটা হবে সেটা হবে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 গুণে 120 × 10⁻⁴ এই মানটা আসবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটর ছাড়াও বের করতে পারি। তাহলে 100 দিয়ে 120 কে ইয়ে করলে 1.2 × 10⁻⁴, তাহলে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে 1.2 × 10⁻⁴। একইভাবে আমাদের ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাও কিন্তু বের করতে হবে। তাহলে দেখো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি আমি করি তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রার ক্ষেত্রে একইভাবে লিখবা যে ফ্লোরাইড আয়নের ক্ষেত্রে তাহলে আমাদের তাও একইভাবে V1S1 = V2S2। খেয়াল করে দেখো ফ্লোরাইড আয়ন আছে কিন্তু এখানে 40 ml এর ঘনমাত্রা হচ্ছে 5 × 10⁻3, তাহলে 40 × 5 × 10⁻3 ইকুয়ালস তাও আবার একই জিনিস 40 এর সাইডে যোগ করলে তাহলে কিন্তু 100 × S2, তাহলে এটা হবে আর S2 ইকুয়ালস 100 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 4 50 না 5 40 হচ্ছে 200 × 10⁻3, তাহলে এটাকে ভাগ করলে 100 দিয়ে এটা 2 × 10⁻3। তাহলে দেখা একটু ভালো করে, তাহলে আমি S2 ফ্লোরাইডের পাইলাম 2 × 10⁻3 আর ক্যালসিয়ামের পাইলাম 1.2 × 10⁻⁴। এখন দেখো সুতরাং IP বা এটাকে তোমরা KIP ও লিখতে পারো, KIP ইকুয়ালস আমাদের দ্রবণের মধ্যে তার মানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা
ইনটু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, যে বিভ্রান্তিটা, যে সমস্যাটা সবাই করে, সেটা হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আমাদের যত বের হয়েছে সেটাই কিন্তু টোটাল ফ্লোরাইডের ঘনমাত্রা, অর্থাৎ 2 ফ্লোরাইড পুরোটার ঘনমাত্রা কিন্তু এত। আবার এখানে ফ্লোরাইড আসছে এত, আমি 2 ফ্লোরাইড করার জন্য 2 দিয়ে গুণ করলাম, এখানে কিন্তু 2 দিয়ে গুণ হবে না, খেয়াল করবা 2 দিয়ে গুণ হবে না। তার মানে পুরোটাই ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাই হচ্ছে 2 × 10⁻3। তাহলে আমরা যদি এখন মানটা বসাই তাহলে ইকুয়ালস ক্যালসিয়াম হবে আমাদের 1.2 × 10⁻4 ইনটু 1.2 × 10⁻4, আর এটা হচ্ছে ইনটু 2 × 10⁻3 হোল স্কয়ার। তার মানে পুরোটা গুণ করলে সেটা কত হয় দেখো, তাহলে মানটা আসবে, আমরা মুখোমুখি ইয়ে করতে পারি, সেটা হচ্ছে ইকুয়ালস 2 স্কয়ার মানে হচ্ছে 2 হচ্ছে 4 × 10⁻6 ইনটু এখানে তো 1.2 × 10⁻4। তার মানে এই মানটা যদি আমি হিসাব করি তাহলে ফাইনালি আমাদের মান আসছে, তাহলে ইকুয়ালস 4 × 1.2, তার মানে 4.8 × 10⁻10। দেখো, তার মানে আমাদের দ্রাব্যতা গুণফল ছিল 3.5 × 10⁻18, আর আয়নিক গুণফল সেটা বের হয়েছে 4.8 × 10⁻10। তার মানে এই মানটা কিন্তু তার দ্রাব্যতা গুণফলের চেয়ে অনেক বড়, 10⁻10 আর 10⁻18। মাইনাসের ভ্যালু যত বড় হয় সেটা তত ছোট হয়। সুতরাং আমার যেহেতু আইপিটা বড়, আমরা আগেই বলছিলাম যে আইপি বা আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। সুতরাং এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে, অর্থাৎ আমরা এই দুইটা দ্রবণকে একসাথে মিশ্রিত করলে আমার কোনো অদক্ষেপ পড়বে কিনা কারণ বিশ্লেষণ করতে বললে আমরা এইভাবে ইয়ে করতে হবে। তাহলে দেখো আমাদের ক্লাস, এই যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের যতটুকু ছিল অতটুকুর মধ্যে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমি আবারও সবাইকে বলি যে আমার ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে, যেটা আমার সাইফুল নিজামী নামে দেওয়া আছে, সেটাতে সবসময় আমি আপলোড করে দিই। সেটা তোমরা অবশ্যই সেটা আপডেটেড থাকার জন্য, অর্থাৎ এগুলো যাতে ভিডিওগুলো যাতে সবাই ইজিলি পেয়ে যাও, অর্থাৎ তোমাদের অগোচরে অনেক সময় তুমি চেক করলে না, তারপরেও যাতে তোমাদের মানে সেটা ইজিলি পেয়ে যাও, সেজন্য এটাতে একটা লাইক দিবা। আর যারা যারা মানে অলরেডি লাইক দিয়ে রাখছো কিংবা সাবস্ক্রাইব করছো তাদের জন্য মানে আগাম থ্যাঙ্কস, এবং এটা অবশ্যই অবশ্যই শেয়ার করবা বন্ধুদের সাথে, কারণ আমি জানি সবাই মোটামুটি কম বেশি অনেকের সাথে ফেসবুকে কিংবা অন্যান্য গ্রুপের সাথে অ্যাড আছো। সুতরাং এটা একটু করে রাখবা, আর করলে আপডেটেড জিনিসগুলো জানবা। যত বেশি এটা দেখো তত বেশি কিন্তু তোমাদের জ্ঞানটা প্রসারিত হবে। সুতরাং যে কোনো প্রশ্নের জন্য সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করবা, অথবা পার্সোনালি আমাকেও জানাতে পারো। সুতরাং আর খুব মানে মজার একটা নিউজ আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ইউটিউবের সাথে সাথে তোমাদের জন্য আরেকটা ওয়েবসাইট খুলতেছি আমি, যেটার মধ্যে আমি যে লেকচারগুলো যেটা ভিডিও আকারে দিই সেখানে যত নোট থাকে ওই নোটগুলো কিন্তু আমার ওই ওয়েবসাইটে থাকবে। যদি এখনও সেটা হয় নাই, অতি সত্ত্বর 2-4 দিনের মধ্যে সেটা চলে আসবে। তাহলে সেটার মধ্যে তোমার যত নোট আছে, অর্থাৎ আমার পুরো লেকচারটা এখানে সেটা আবার লিখিত আকারে থাকবে। সুতরাং ওই জিনিসটা আর খুঁটিনাটি যত প্রশ্ন আছে, যেমন ধরো তুমি কোনো একটা টপিক্স সম্পর্কে জানতে চাইলে এখন, তাহলে ওই টপিক্সটা সম্পর্কে ওইখানে একটা ভিডিও ক্লিপ থাকবে, তাহলে ওই জিনিসগুলো কিন্তু ওইখান থেকেই পাবা। সুতরাং একটু আপডেটেড থাকবা। আর সবাইকে, যেহেতু মানে এই প্যান্ডেমিক করোনা ভাইরাসের এই মানে ভয়াল পরিস্থিতিতে তোমাদের ইউটিউব মানে অর্থাৎ আমার অনলাইন ক্লাসগুলো নেওয়া হচ্ছে, সুতরাং এটার মান মর্যাদা যেন থাকে এবং নিজেরা একটু সেফ থাকবা, আলাদা থাকবা। কখনো মজা করে হইলেও চিন্তা করে না একটু বন্ধুর বাসা থেকে ঘুরে আসে, এই জিনিসগুলো করবা না, কাইন্ডলি করবা না, হাত জোর করে বলছি। সুতরাং একটু আপডেটেড থাকবা আর রসায়নের সাথে থাকবা। জাস্ট রসায়ন, মাস্ট রসায়ন। ওকে, বেস্ট অফ লাক।